আমি দরজার দিকে তাকিয়েছিলাম। দরজা নিজে থেকে খোলা হচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি দরজাকে টেনে খুলছে। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি কোনোভাবেই সরে যেতে পারছিলাম না। আমার পা যেন মাটিতে আটকে আছে। বাইরে থেকে আবার সেই কণ্ঠ উঠল, তুমি খুঁজছিলে, আমি তোমাকে খুঁজে পেলাম। কণ্ঠটা জানালার মতো পরিষ্কার, কিন্তু একই সাথে এতটাই দূরের মতো লাগছিল যে মনে হচ্ছিল এটি আসছে অনেক গভীর থেকে, একটি শূন্য স্থান থেকে। আমি শেষ শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কণ্ঠটি যেন আমার গলার ভিতরে ঢুকে পড়ল। আমি হঠাৎ বুঝলাম, আমি চিৎকার করলে আমার শব্দই আমার বিরুদ্ধে ব্যবহার হবে। দরজার ওপাশে অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে একটি আলো ফুটে উঠল। এটা আলো নয়, এটা ছিল একটি চোখ। চোখটা আমার দিকে তাকালো এবং আমি অনুভব করলাম যেন আমার মস্তিষ্কে কোনো অদৃশ্য লাঠি ঢুকে গেল। চোখটা বলল, তুমি যে আমাকে খুঁজছিলে, আমি তো এখানে সব সময় ছিলাম, তুমি শুধু ভুলে গেছো। আমি তখন হঠাৎ স্মৃতি ফিরে আসার চেষ্টা করলাম, কিন্তু স্মৃতি ফিরে আসছিল না। স্মৃতি গিয়ে পড়ছে, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমি বুঝলাম এই অন্ধকার আমাকে ধীরে ধীরে ভাঙছে। আমি তখন হঠাৎ মনে করলাম, সোহেল, সোহেল কি এখন কোথায়? সে কি সত্যি আমার বন্ধু, নাকি সেই বাড়ি তাকে পুরোপুরি বদলে ফেলেছে? আমি দ্রুত ঘর থেকে বেরোতে চাইলাম, কিন্তু আমার পা কাজ করছে না। আমি দরজার দিকে একদম কাছাকাছি গিয়েও আটকে গেলাম। একটা জিনিস তখন আমার মাথায় এলো, ডায়েরি। যে ডায়েরিতে লেখা ছিল, যারা ফিরে যায় তারা মানুষ থাকে না। আমি স্মৃতির ভিতর খুঁজতে লাগলাম, ডায়েরি কোথায় ছিল। আমি মনে করতে পারলাম ডায়েরি ছিল শোবার ঘরের আলমারিতে। আমি তখন হঠাৎ বুঝলাম, আমার শোবার ঘরটা কি এই ঘর? আমি কি সেই বাড়ির ভিতরেই আটকে আছি? আমি দরজা থেকে ফিরে ঘরের দিকে তাকালাম। ঘরটা যেন আগের মতো নেই। দেওয়ালগুলো মরে গিয়ে নতুন করে গড়া হয়েছে। এটা যেন একটি নতুন ঘর, যা আমার ভিতরের ভয়কে অনুকরণ করে তৈরি হচ্ছে। দেওয়ালে একদম অদ্ভুত লেখা দেখা গেল। লেখাটা ছিল, তুমি এখানে থাকো, এখানে তোমার মানুষ থাকবে না, তুমি শুধু একটি গল্প, একটি কাহিনী। আমি বুঝলাম, এই বাড়ি শুধু মানুষ ধরে রাখে না, এটি তাদের জীবনকে গল্প বানিয়ে ফেলে। এখানে আসা মানুষদের বাস্তবতা কেটে ফেলে এবং তাদের কাহিনী তৈরি করে। আমি তখন হঠাৎ শুনলাম, ঘরের ভিতর থেকে কেউ হাঁটছে। হাঁটার শব্দ নয়, বরং একটি ধীরে ধীরে টেনে আনা শব্দ। আমি দেখলাম দরজার দিকে একটি ছায়া আসছে। ছায়া যেন এক ধরনের লম্বা মানুষ, কিন্তু শরীর নেই, শুধু একটি ছায়া। ছায়াটা আমার সামনে এসে দাঁড়ালো। এটা আমার মতো দেখছিল, কিন্তু আমার মুখের বদলে একদম কালো অন্ধকার। ছায়ার হাত আমার কাঁধে পড়ল এবং আমি অনুভব করলাম এটা আমার শরীরের ভিতরে ঢুকছে। আমি তখন চেঁচিয়ে বললাম, না, আমি মানুষ, আমি মানুষ। ছায়াটা হেসে বলল, তুমি মানুষ ছিলে, কিন্তু তুমি নিজেই আমাকে ডেকেছ। তুমি ভয় পেয়েছ, আর ভয়ই তোমাকে এই ঘরে নিয়ে এসেছে। এখন তুমি আমার। আমি তখন হঠাৎ স্মৃতির একটি টুকরো পেলাম। আমি সেই বাড়িতে ঢোকার আগে এক লোককে দেখেছিলাম, একটা বৃদ্ধ লোক, যে বলেছিল, এই বাড়িতে কেউ থাকে না। আমি তখন বুঝলাম, ওই বৃদ্ধ লোকই এই বাড়ির দূত ছিল। তিনি মানুষদের সতর্ক করতেন যাতে তারা এখানে না আসে, কিন্তু আমি এসে তাই আমি চিহ্ন পেলাম। আমি তখন সিদ্ধান্ত নিলাম, যদি আমি এই বাড়ির ভিতরের সব চিহ্ন একত্রিত করতে পারি, তাহলে আমি এই বাড়ির শক্তিকে প্রতিহত করতে পারব। আমি তখন ঘরের মধ্যে তাকালাম। সব জিনিসই যেন একটি বড় ছাপ তৈরি করছে। ফার্নিচার, দেওয়াল, বাতি, সবই যেন একটি বড় ছাপ তৈরি করছে। আমি দ্রুত শোবার ঘরের আলমারির দিকে গেলাম, যেখানে ডায়েরি ছিল। আমি ডায়েরিটা খুঁজে পেলাম, কিন্তু ডায়েরি এখন একদম ফ্যাকাশে, যেন কারো হাতে ছেঁটে ফেলা হয়েছে। ডায়েরির পাতাগুলো খুলে আমি দেখতে পেলাম, সব পাতায় শুধু একটি শব্দ লেখা আছে, ফেরো। আমি তখন বুঝলাম, ডায়েরি একটাই বার্তা দিচ্ছে, ফেরো। এই বাড়ি আমাকে বারবার ফিরে যেতে বলছে, যেন আমি নিজের আত্মাকে খুঁজে পেতে পারি। আমি ডায়েরি নিয়ে দরজার দিকে এলাম। দরজা এখন বন্ধ, কিন্তু দরজার ওপাশে আবার সেই চোখটা। চোখটা বলল, তুমি কি এখন ফিরে যেতে চাও? আমি বললাম, হ্যাঁ, আমি বাইরে যেতে চাই। চোখটা হেসে বলল,
তুমি বাইরে যাবে, কিন্তু তুমি আর মানুষ থাকবে না। আমি তখন হঠাৎ অনুভব করলাম একটি শক্তি আমার মস্তিষ্ক থেকে টেনে নিচ্ছে। আমি বুঝলাম এই বাড়ি আমার স্মৃতিগুলো চুরি করছে। আমি যদি বাইরে যাই, আমি আর কিছুই মনে রাখতে পারবো না। আমি তখন নিজেকে জোরে ধাক্কা দিলাম। আমি দরজার দিকে ছুটলাম এবং দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিলাম। আমি বেরিয়ে এলাম। এখন আমি আবার বাগানে দাঁড়িয়ে। রাতের বাতাস আবার আমার গালে লাগছে। আমি ভাবলাম আমি বেঁচেছি। কিন্তু তখনই আমি দেখি সোহেল আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু একটি শূন্যতা। সে ধীরে ধীরে বলল, তুমি বাইরে এসেছ, কিন্তু তুমি ফিরে আসো না। এখন তুমি শুধু আমার গল্প। আমি তখন বুঝলাম আমি বাঁচিনি। আমি শুধু বাড়ির বাইরে বাইরে এসেছি, কিন্তু আমার ভিতরটা এখন ওই বাড়িরই। আমি আমার স্মৃতি খুঁজতে লাগলাম, কিন্তু আমার স্মৃতি আর নেই। আমি আমার নামও মনে রাখতে পারছি না। সোহেল হঠাৎ হাঁটতে শুরু করল এবং আমি তার পিছনে যেতে বাধ্য হলাম। আমাদের হাঁটা শুরু হলো গ্রামের রাস্তা ধরে, কিন্তু রাস্তা যেন কখনো শেষ হচ্ছে না। আমি তখন হঠাৎ দেখতে পেলাম গ্রামের সব ঘরের দরজা খোলা আছে। সব ঘরের ভিতরে অন্ধকার, আর অন্ধকারের মধ্যে থেকে এক একটি চোখ আমার দিকে তাকাচ্ছে। আমি বুঝলাম গ্রামও এই বাড়ির অংশ। আমরা হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে পৌঁছলাম, কিন্তু গ্রামের বাইরে আর কোনো রাস্তা নেই, শুধু অন্ধকার, আর অন্ধকারের ভিতরে এক দীর্ঘ করিডর। আমি তখন চিৎকার করে বললাম, আমি ফিরতে চাই, আমি ফিরতে চাই। কিন্তু সোহেল শুধু হাসল। তুমি তো জানো তুমি ফিরে গেছো, এখন তুমি আর ফিরতে পারবে না। আমি তখন হঠাৎ আমার পকেট থেকে একটা কাগজ বের করলাম। আমি বুঝতে পারলাম এটা সেই কাগজ যেখানে লেখা ছিল, যারা এই বাড়িতে আসে তারা ফিরে যায় না, যারা ফিরে যায় তারা মানুষ থাকে না। আমি কাগজটা দেখেই বুঝলাম এটা সতর্কতা নয়, এটা প্রবেশপত্র। এই কাগজটা যে কেউ পড়ে সে এখানে আসতে বাধ্য হবে। আমি তখন কাগজটা চেঁচিয়ে ফেললাম, আর কাগজের শব্দটা আমার কানে লাগলো। কাগজ ভেঙে যাওয়ার শব্দ, কিন্তু সেই শব্দের সাথে একটি হেসে ওঠা কণ্ঠ। আমি তখন হঠাৎ বুঝলাম আমি এই বাড়ির কাহিনী হয়ে গেছি। আমি যে কেউকে এই গল্প বলবো, সেই কেউই একদিন এই বাড়িতে যাবে, কারণ আমি এখন এই বাড়ির দরজা। আমি যখন তাকালাম, তখন দেখি সোহেল আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু তার হাসি আর মানুষের হাসি নয়। এটা সেই হাসি যা অন্ধকারের ভিতর থেকে আসে, যেখানে মানুষ নেই। তারপর আমি হঠাৎ একটি শব্দ শুনলাম, একটি খুব পুরনো শব্দ, যা আমার মনে করিয়ে দিল আমার নাম। কিন্তু আমি আর নিজেকে চিনতে পারলাম না। আমি তখন বুঝলাম এই গল্পের শেষ নেই, কারণ যে কেউ এই গল্প শুনলে সে নিজেই এই বাড়ির অংশ হয়ে যাবে। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখে জানান আপনাদের কেমন গল্প পছন্দ। আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আমি আবার আসব।